প্রিয় এসএসসি এবং সমমানের ফলপ্রার্থী বন্ধুরা, তোমাদের সব রকমের পরীক্ষা শেষ, মানে তোমাদের প্র্যাকটিক্যাল সহ অর্থাৎ ব্যবহারিক পরীক্ষা সহ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে। কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা অংশগ্রহণ করলে এবং তোমাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি যাতে করে তোমাদের পরীক্ষার ফল ভালো হয়। আমরা প্রার্থনা করি তোমরা প্রত্যেককে ভালো ফল করে উত্তীর্ণ হও। এখন কথা হলো, ভালো ফল মানেই উত্তীর্ণ হওয়া নয়। উত্তীর্ণ হওয়া মানে হচ্ছে কোনো রকম পাশ করা, আর ভালো ফল সহ উত্তীর্ণ হওয়া অর্থাৎ আরও গৌরবের সাথে উত্তীর্ণ হওয়া। কিন্তু তার চেয়েও সত্য হলো যে সবাই কিন্তু খুব ভালো ফল করতে পারবে না। কেউ কেউ হয়তো টেনে টেনে পাশ করবে, কেউ কেউ মোটামুটি, আর কেউ কেউ খুব ভালো ফল করবে। কারণ যে যেমন পড়াশোনা করেছে, পরীক্ষার হলে যতটা ভালো লিখতে পেরেছে, সে কিন্তু ততটাই ভালো ফল পেয়ে যাবে। আমরা আশা করছি যে তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছো, যতটা পরিশ্রম করেছো এবং পরীক্ষার খাতায় যতটা নিজেকে উপস্থাপন করতে পেরেছো, সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকের ফল তোমরা পেয়ে যাও, সেই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে নিরন্তর। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই যে পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেল, আর কিছুদিন পরেই তোমাদের কলেজ জীবন কিন্তু আরম্ভ হয়ে যাবে। তোমাদের আবেদন করতে হবে, কলেজে ভর্তি হতে হবে। ভর্তি হয়ে তোমরা যখন কলেজে যাবে প্রথম দিন, যদি আগে থেকে একটু প্রস্তুতি না রাখো, তাহলে কলেজের প্রথম দিন কিন্তু মনে হবে যে আনন্দের চেয়ে বেদনাই বেশি। কারণ কলেজের সম্মানিত অধ্যাপকগণ যে আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করবেন, দেখা যাবে সেই আলোচনা তুমি কিছুই জানো না। এই অবস্থায় কিন্তু তুমি ভালো করতে পারবে না। অতএব যারা সচেতন শিক্ষার্থী, তারা এখন থেকেই প্রস্তুতি আরম্ভ করবে। পরীক্ষা পরে আমরা একটু ব্রেক নেব, আমরা কয়েকদিন ব্রেক নেব, কিন্তু তারপরে আবার আমরা পড়াশোনার ছন্দে ফিরে আসব। তারই ধারাবাহিকতায় আমি গতদিনে উপস্থাপন করেছিলাম যে কিভাবে আমরা বাংলা প্রথম পত্র, যেহেতু এইচএসসি শ্রেণীর প্রথম বর্ষে প্রথম পত্রেই সাধারণত পড়ানো হয়, দ্বিতীয় পত্রের হয়তো দুই একটি চ্যাপ্টার পড়ানো হয়, তো আমরা ধরে নিচ্ছি প্রধানত প্রথম পত্র পড়ানো হবে। তাহলে প্রথম পত্রের যে সিলেবাস, এটা কিন্তু আমরা গতদিনে তোমাদের সংক্ষিপ্ত একটা আলোচনা উপস্থাপন করেছিলাম। আজ তার একটি অংশের পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপন করব। সেটি হলো তোমাদের ইন্টারমিডিয়েটের বাংলা প্রথম পদ্যের 3টি অংশ থাকবে: গদ্য, পদ্য এবং নাটক উপন্যাস। তো আজকে আমরা গদ্য নিয়ে কথা বলবো, যে কোন কোন গদ্য তোমরা প্রথম পত্রে পাবে এবং সেই গদ্যগুলো কোনটি কোন ধরনের। আমাদের শিক্ষার্থীদের কিন্তু একটা ভুল হয়ে যায়, সেটি হচ্ছে যে গদ্যের ধরন নির্ণয় করতে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই। কারণ একটি প্রবন্ধকে যদি আমরা গল্প বলে দেই, তাহলে কিন্তু নম্বর রসগোল্লা পাওয়ার দারুণ সম্ভাবনা থেকে যায়। আবার গল্পকে যদি প্রবন্ধ বলে দেই, তাহলে কিন্তু নম্বর রসগোল্লা পাওয়ার দারুণ সম্ভাবনা থেকে যায়। সেই কারণে আমাদের জানতে হবে যে গদ্যগুলো সিলেবাসভুক্ত আছে, সেই গদ্যগুলোর ধরনকরণ সম্বন্ধে আমাদের জানা দরকার। প্রিয় শিক্ষার্থী, তাহলে কথা নয়, আমরা সরাসরি চলে যাই আমাদের পাঠে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তার আগে একটু বলে রাখি, তোমরা অনেকেই শঙ্কায় আছো যে দেশে নতুন সরকার এসেছে, নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, তাহলে সিলেবাস পরিবর্তন হবে কিনা। আমরা সবসময় খোঁজ রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত সিলেবাস পরিবর্তনের বিশেষ কোনো সারা শব্দ বা সংবাদ পাওয়া যায়নি। পাওয়া গেলে আমরা তোমাদের নিশ্চয়ই জানাবো। তবে আমার মনে হয় না, বা বোর্ডের এবং এনসিটিভির একাধিক ব্যক্তির সঙ্গে আমরা আলাপ করতে চেষ্টা করেছি এই বিষয়ে, তো তারা আশ্বস্ত করেছেন যে না, সিলেবাসে বিশেষ কোনো পরিবর্তন হবে না। পরবর্তী বছর থেকে সরকার হয়তো ব্যাপক পরিবর্তনে হাত দিতে পারে, কারণ এখন তো আর সময় নেই। সেজন্য আমরা ধরে নিচ্ছি এটাই আমাদের সিলেবাস। তো প্রথমেই আমরা জানি যে বাংলা সাহিত্যের সেই উপন্যাসের, সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি দুর্গেশ নন্দিনী উপন্যাস রচনা করেছিলেন 1865 খ্রিস্টাব্দে, এবং এটি ছিল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। প্রথম উপন্যাস নয়, কিন্তু প্রথম সার্থক উপন্যাস। সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব এবং সাহিত্যিক আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার এই যে প্রবন্ধ বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, নব্য মানে নতুন, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলার যারা নতুন লেখক, সেই নতুন লেখকদের তিনি প্রবীণ বা সিনিয়র লেখক হিসেবে কিছু পরামর্শ দিয়েছেন। সুতরাং এইখানে কোনো গল্প নেই, কোনো কাহিনী নেই, কোনো ঘটনা নেই, এটি চিন্তামূলক, এটি ব্যাখ্যামূলক, অতএব এটাকে আমরা বলবো হচ্ছে প্রবন্ধ।
তাহলে জেনে রাখো, বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রবন্ধ। এরপর আমরা দেখতে পাচ্ছি অপরিচিতা। অপরিচিতার পাশে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি যে আমাদের বাংলা সাহিত্যের একমাত্র নোবেল জয়ী কবি এবং সাহিত্যিক এবং মানবিক ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ বিভিন্ন অভিধায় অভিষিক্ত, তার গুণের সীমা নেই আসলে, তার ব্যক্তিত্বের বিচিত্র বিকাশ কিন্তু আমরা লক্ষ্য করি। তবে এখানে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে অপরিচিতা, তার একটি ছোট গল্প, খুব চমৎকার একটি ছোট গল্প, অনুপম এবং কল্যাণীকে নিয়ে অসাধারণ একটি ছোট গল্প। তোমরা পড়বে, এই গল্প নিয়ে আমি আরেকটি ক্লাসে আলাদা করে কথা বলবো। তাহলে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। এরপরে আমরা পেয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের পরেই দেখো রবীন্দ্রনাথের ভাতিজি জামাই প্রমথ চৌধুরী, জামাই শ্বশুর কাছাকাছি আছেন। প্রমথ চৌধুরী এই ভদ্রলোকের লেখা প্রবন্ধ হলো সাহিত্যে খেলা। এই নামটা আমরা অনেকে ভুল করে থাকি। আমরা দেখি খাতায় অনেক শিক্ষার্থী তারা লিখে দেন যে সাহিত্য খেলা অথবা সাহিত্যের খেলা, কিন্তু আসলে প্রবন্ধটির নাম সাহিত্যে খেলা। প্রমথ চৌধুরীর নাম নিয়ে তো অনেক মজার ব্যাপার রয়েছে, তাই না? অনেকে প্রথম চৌধুরী লিখে থাকে ইত্যাদি ইত্যাদি। তাহলে সাহিত্যে খেলা, সাহিত্যে আমাদের মন, আমাদের মানবাত্মা কি করে খেলা করে, এই বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে। সুতরাং এটি একটি প্রবন্ধ। এরপরে আমরা পেয়ে যাচ্ছি বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, বাঙালির ব্যথার নিকটতম প্রতিবেশী, আমাদের সেই অত্যন্ত জনপ্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার লেখা সেই কালোজয়ী ছোট গল্প বিলাসী। বিলাসী কিন্তু দীর্ঘদিন ধরে সিলেবাসে রয়েছে। আমি সম্ভবত আমার বাবার কাছেও এই বিলাসীর গল্প শুনেছিলাম, মামার কাছেও শুনেছিলাম, বড় ভাইদের কাছেও শুনেছিলাম। যখন আমি ছাত্র ছিলাম তখনও বিলাসী ছিল পাঠ্য। এখন আমি শিক্ষকতা করি, এখনও কিন্তু বিলাসী গল্প তোমাদের পাঠ্য রয়েছে। খুব চমৎকার একটি ছোট গল্প। সেই সমাজের মানুষের যে হীন বা নিকৃষ্ট মানসিকতা, ধর্ম সম্বন্ধে তাদের যে বিকৃত ধারণা, ধর্মের কিন্তু দোষ নেই, প্রত্যেক ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, কিন্তু ধর্মকে আমরা বিকৃতভাবে ব্যবহার করে সমাজের সুবিধাভোগীরা কিভাবে সমাজে আমরা প্রভাব ফেলতে চাই এবং সমাজের পরিবেশকে নষ্ট করি, সেই বিষয়গুলোই কিন্তু আমরা এই গল্পের মধ্যে পাবো। মৃত্যুঞ্জয় এবং বিলাসীর সেই অমর প্রেম কাহিনী, শেষ পর্যন্ত তারা দুইজনেই কিন্তু মারা যায়। মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা যায়, বিলাসী তার স্বামীর শোকে আত্মহত্যা করে। অতএব সেই অসাধারণ প্রেমের গল্প বা সেই সামাজিক গল্প আমরা বলতে পারি সাহিত্যে খেলা, একটি বিলাসী, এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটি আমাদের পাঠ্য রয়েছে। এরপরে আমাদের নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, তার বিখ্যাত প্রবন্ধ অর্ধাঙ্গী। এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাংলাদেশে সাধারণত কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে, বিয়ের পরে সেই মেয়েটাকে কিন্তু সে বলে স্ত্রী, কিন্তু তোমাদের জানা দরকার যে স্ত্রী শব্দের অর্থ হচ্ছে দাসী। অতএব স্ত্রী কখনো এই শব্দ কখনো ভালো শব্দ হতে পারে না, কারণ একজন নারী এবং একজন পুরুষ তারা কিন্তু উভয়ের প্রয়োজনে বিয়ে করে। অতএব কেউ কারো প্রভু নয়, স্বামী শব্দের অর্থ প্রভু, আর স্ত্রী শব্দের অর্থ দাসী। এখানে কেউ কারো প্রভু নন, কেউ কারো দাসী নন। এই জন্য বেগম রোকেয়া খুব চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন যে নারীদের বা বিয়ের পরে আমরা আমাদের এই স্ত্রীদের স্ত্রী শব্দ না বলে, দাসী শব্দ না বলে বরং অর্ধাঙ্গী বলাই উত্তম। খুব চমৎকার প্রবন্ধ এটি রচনার প্রকরণগত দিক থেকে কিন্তু প্রবন্ধ, এটা আমরা পড়ে ফেলব। এরপরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি সিরাজগঞ্জের একটি সভায় গিয়ে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটি পরবর্তীতে যৌবনের গান প্রবন্ধ হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এবং সেই ঐতিহাসিক প্রবন্ধ, তোমরা যারা এই বয়সী তরুণ, তোমরা যারা ইয়াং, তোমরা যারা এই যৌবনকাল অবস্থান করছো, তাদের জন্যই কিন্তু এই প্রবন্ধ রচনার প্রকরণগত দিক থেকে এটি একটি প্রবন্ধ। তার মানে তোমাদের তারুণ্যের জোয়ারকে কবি এখানে নানাভাবে অভিনন্দিত করেছেন এবং নিজেকেও সেই দলভুক্ত হিসেবে দাবি করেছেন। এরপর আমরা চলে আসি বাংলা সাহিত্যের প্রখ্যাত চিন্তাশীল সাহিত্যিক এবং গবেষক মোতাহের হোসেন চৌধুরী। নামটা কিন্তু অদ্ভুত, মোতাহের হোসেন, আমরা অনেকেই মোতাহার লিখে দিই, কিন্তু না, মোতাহের হোসেন। তার প্রবন্ধের নাম হচ্ছে জীবন ও বৃক্ষ। এটি একটি প্রবন্ধ, আমাদের জীবন কিভাবে বৃক্ষের সাথে সাদৃশ্যপূর্ণ, বৃক্ষের সাথে তুলনীয়, বৃক্ষের সাথে আমরা আমাদের জীবনকে কিভাবে মেলাতে পারি, খুব চমৎকার প্রবন্ধ লিখেছেন মোতাহের হোসেন। এবং তিনি এই প্রবন্ধে কিন্তু রবীন্দ্রনাথকেও প্রসঙ্গত টেনে এনেছেন। রবীন্দ্রনাথ যদিও
তপবন প্রেমিক ছিলেন, মানে বৃক্ষ প্রেমী ছিলেন, তবুও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের মানব জীবনকে নদীর সঙ্গে তুলনা করেছেন। কিন্তু মোতাহির হোসেন চৌধুরী এই প্রবন্ধে রবীন্দ্রনাথের বিপরীত জায়গায়, অথবা বিপরীত বলা ভুল হবে, মানে তার স্বতন্ত্র চিন্তা থেকে তিনি প্রকাশ করলেন যে না, আমাদের মানব জীবনের উদাহরণ নদীর সঙ্গে যতটা স্পষ্ট হয় তার চেয়ে বেশি স্পষ্ট হয় এবং বেশি তাৎপর্যপূর্ণ হয় বৃক্ষের সঙ্গে। এই জন্য তিনি প্রবন্ধ লিখেছেন জীবন ও বৃক্ষ। এরপরে সৈয়দ মুস্তফা আলী ডক্টর, বহু ভাষাবিদ এবং পণ্ডিত ছিলেন। সেই পণ্ডিত তিনি কিন্তু দেশের বাইরে অধ্যাপনা করেছেন কাবুল বিশ্ববিদ্যালয়ে, এবং সেইখানে এই যে গন্তব্য কাবুল, এই গল্পটি কিন্তু, বা সেই ভ্রমণ কাহিনী আমরা বলতে পারি, এটাকে গল্পের মতো এটাকে বলা যায়। তোমরা নবম দশম শ্রেণীতে প্রবাস বন্ধু যে অংশটা পড়েছো, ঠিক তারই আগের অংশ কিন্তু এটা। প্রবাসে গিয়ে তিনি আব্দুর রহমান নামে যে বন্ধুকে পেলেন, তার আগের অংশটুকু তিনি কিভাবে তিনি প্রবাসে গেলেন, কাবুলে গেলেন, সেই অংশটুকু কিন্তু এখানে দেওয়া হয়েছে, গন্তব্য কাবুল। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, কি দুর্দান্ত নিয়ে লিখেছেন তিনি। তার সেই বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি, তারপরে তোমার পুতুল নাচের ইতিকথা, ইত্যাদি ইত্যাদি। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের চমৎকার একটি ছোট গল্প মাসি পিসি। মাসি পিসি তাদের ভাস্তি বা ভাগ্নি আলহাদিকে নিয়ে সমাজের বৈপরীত্যের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করে, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সমাজের লোলুপ দৃষ্টি থেকে তারা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং বেঁচে থাকার সংগ্রাম করে, সেই দুর্দান্ত ছোট গল্প কিন্তু আমাদের মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের এটি ছোট গল্প। এরপরে কপিল দাস মুর্মুর শেষ কাজ, বাংলা সাহিত্যের শক্তিমান কথা সাহিত্যিক শওকত আলী। শওকত আলীর নাম আমরা কে না জানি, প্রদোষে প্রাকৃতিজন নামে একটি বিখ্যাত উপন্যাস তিনি লিখেছেন। তো কপিল দাস মুর্মু, এই যে কপিল দাস একজন বাংলাদেশের বিশেষ সম্প্রদায়ের মানুষ, সান্তাল সম্প্রদায়ের মানুষ, মানে সাঁওতাল, যাদের প্রধান কাজ হলো পশু শিকার করা। তো তাদের বাড়িঘরকে কিভাবে উচ্ছেদ করে মানুষ, বাঙালিরা সেখানে ঘরবাড়ি স্থাপন করতে চায়, বা সেটাকে কলকারখানায় রূপান্তরিত করতে চায়, বা জমি তৈরি করতে চায়, সেই বিষয়ে কিন্তু কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই চমৎকার ছোট গল্পটি এসেছে শওকত আলীর লেখা, এটিও ছোট গল্প। এরপরে রেইনকোট, আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াস অত্যন্ত শক্তিমান লেখক ছিলেন। সিলেকোঠার সেপাই, দুধে ভাতে উৎপাতে, এই সমস্ত বই কিন্তু তিনি লিখেছেন, তাই না? তো সেই আখতারুজ্জামান ইলিয়াসের দুর্দান্ত ছোট গল্প রেইনকোট, মুক্তিযুদ্ধের উপরে এই ছোট গল্পটি লেখা। একজন কলেজের লেকচারার নুরুল হুদা, তিনি ভীতু টাইপের ছিলেন, কিন্তু তার শ্যালক মিন্টু মুক্তিযুদ্ধে গেছে, সেই মিন্টু রেইনকোট পরিধান করে কিভাবে তিনি দুঃসাহসী হয়ে ওঠেন, সেই কাহিনী আমরা কিন্তু এই ছোট গল্পের মধ্যে পেয়ে যাব। এরপরে প্রিয় শিক্ষার্থী, বিদেশি সাহিত্যের সঙ্গে তোমরা যেন পরিচিত হতে পারো। আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলা দেশে পড়াশোনা করছি, বিদেশে ইউরোপ আমেরিকায় কেমন সাহিত্য রচনা হচ্ছে, সেই সম্বন্ধে তোমরা যেন খুব সামান্য একটু ধারণা পাও। এই জন্য একজন ফ্রান্সের গল্পকার ভিদা মোপাসা, তার একটি চমৎকার ছোট গল্প নেকলেস, এই গল্পটি কিন্তু তোমাদের পাঠ্য তালিকায় আনা হয়েছে। তাহলে আমরা এই যে তোমাদের 12টি গদ্যের প্রকরণকে নিয়ে কিন্তু আলাপ করলাম, কোনটি প্রবন্ধ, কোনটি ছোট গল্প, সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হলো যে একটি বই সংগ্রহ করে অথবা অনলাইন থেকে পিডিএফ নিয়ে তোমরা কিন্তু এই গদ্য পদ্যগুলো পড়ে ফেলতে পারো। বিশেষ করে গল্পগুলো তো পড়তে মজাই লাগে। আমরা তো আমাদের বয়সে শখ করেই পড়তাম, কোথাও যাওয়ার সময় একটা বই ব্যাগের মধ্যে নিয়ে নিতাম, বাসে ট্রেনে বসে পড়তাম। তোমাদের তো এখন ফেসবুক, ইন্টারনেট, কিন্তু মনে রাখতে হবে বাবা, কারণ জীবন তো একটাই। আমরা এই ফেসবুকের পেছনে সময় ব্যয় করতে করতে আমাদের চোখের জ্যোতি যেমন নষ্ট হয়ে যায়, মস্তিষ্কের ক্রিয়া ক্ষমতাও তেমনি নষ্ট হয়ে যায়। অতএব এসো আমরা আমাদের আড্ডা হইচই এবং বেড়ানোর ফাঁকে ফাঁকে আমরা যদি একটু একটু করে এই গল্পগুলো এবং প্রবন্ধগুলো এখন থেকে পড়ি, তাহলে কলেজ আরম্ভ হলে, কলেজে গিয়ে শিক্ষক মহোদয় যখন এই বিষয়ে পাঠদান করবেন, তখন কিন্তু পাঠ তোমার কাছে অনেক আনন্দঘন হয়ে উঠবে এবং অনেক সহজ মনে হবে, এবং তুমি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, কারণ এগুলো তোমার পড়া রয়েছে। আর একবার পড়া থাকলে সেই পড়াটা শিক্ষার্থীকে বোঝানো অনেক সহজ হয়। প্রিয় শিক্ষার্থীকে কত আলোচনা লম্বা নয়। এসএসসি পরীক্ষা এবং সমমানের পরীক্ষা যারা দিয়েছ, তাদের প্রতি আবারও শুভকামনা এবং তাদের প্রতি অনুরোধ এবং উপদেশ বা পরামর্শ হলো যে তোমরা এখন থেকেই এই পড়াগুলো আরম্ভ করে দাও। পরবর্তী ক্লাসে আমি পদ্য এবং তারপরে ক্লাসে নাটক উপন্যাস নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, শুভ বিদায়।